জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নৃশংসতার বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়া জরুরি। তার বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত সবসময় দেশের জনগণ থেকে দূরে থেকে একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। এমন দৃষ্টিভঙ্গি বদলের সময় এসেছে এখন। আওয়ামী লীগ বনাম সাথে বিজেপির একটা সম্পর্ক, এটা নয়, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে এবং সেটা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। এবং সেটাই আমরা তাতে হবে কি, আমাদের উভয় দেশের জনগণই উপকৃত হবে। আমরা কিন্তু কোনো বৈরী সম্পর্ক কারোর সাথে চাই না। আমাদের সাথে সবার সাথে বন্ধুত্ব হবে, কিন্তু সেই বন্ধুত্বটা হবে সমতা ভিত্তিক। সম্প্রতি কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এর কড়া প্রতিবাদও করেছে সরকার। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাস্তবে এর প্রতিফলন নেই। চীনের বর্ডারে যেটা 96-তে যেটা করেছে, যে 2 কিলোমিটারের মধ্যে তারা কোনো অস্ত্র আনবে না, তাই যদি হতে পারে এবং চীনের সাথে যদি হতে পারে, তাহলে সেই ধরনের চিন্তাভাবনা কেন বাংলাদেশের সাথে করে না? কেন একেবারে লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে? এখানে যদি পরিবর্তন না আসে তাহলে তো সম্পর্ক খারাপের দিকেই যাবে। তো এই ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরও বলছেন, দুই দেশের সুসম্পর্কের ওপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার বাণিজ্য, নিরাপত্তা ও ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির ভবিষ্যৎ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2020 সালে চট্টগ্রামের বাঁশখালীতে 2টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল করার আগ্রহ দেখায় শিল্প গ্রুপ এসালম। সাড়া দেয়নি তৎকালীন বেজা প্রশাসন। 2 বছর পর আবারও 2টি অঞ্চল করার প্রস্তাব দেয় গ্রুপটি। বাঁশখালীর আলোকদিয়ায় 184 একর জমিতে বাঁশখালী এসালম ইকোনমিক জোন 1 ও গন্ডামারায় 259 একর জমিতে বাঁশখালী এসালম ইকোনমিক জোন 2 নামে প্রস্তাব আসে। সে প্রস্তাবও গ্রহণ করেনি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। কর্মকর্তাদের অভিযোগ, এসালমের প্রস্তাব পাশ করাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা চাপ দেন। বেজার যে ইন্টারনাল মেকানিজম প্রাইভেট ইকোনমিক জোনের লাইসেন্স দেওয়ার, সে মেকানিজমে যে শর্তগুলো পূরণ করার কথা তা তারা পূরণ করেনি। এই জন্য আমরা ওই সময়ে কোনো প্রাইভেট ইকোনমিক জোনের লাইসেন্স আমরা তাদেরকে দিইনি। কোনো চাপ আমাদের কাছে কোনো সময় কোনো পক্ষেরই এগুলো বিবেচিত হয়নি। দমে যাননি এসালম। বেসরকারি অঞ্চল না পেয়ে সরকারি অঞ্চলে প্লটের জন্য আবেদন করেন। রপ্তানিমুখী কারখানা করার উদ্দেশ্যে 500 একর জমি চান মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে। এবারও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দ্বারস্থ হন তিনি। গত বছর 200 একর জমি অনুমোদন করে বেজা। মূল্য বাবদ 12 কোটি টাকাও দিয়েছেন এসালম, কিন্তু সরকার পতন হওয়ায় জমি বরাদ্দের চুক্তি থেমে গেছে। এই ধরনের বাণিজ্য গ্রুপগুলো যদি দুর্নীতির সাথে যুক্ত থাকেন এবং সেই ধরনের অভিযোগ আছে, তো সেই জায়গা থেকে সরাসরি এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী দুদক যারা আছেন তারা পদক্ষেপ নেবেন। বেজা কর্মকর্তারা জানান, যেসব প্রতিষ্ঠান জমি নিয়ে কাজ শুরু করেনি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাতিল হতে পারে চুক্তি। এছাড়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চল সহ 2টি অঞ্চলের সন্তোষজনক অগ্রগতি না হওয়ার কারণ খতিয়ে দেখছে প্রধান উপদেষ্টার দপ্তর। বাতিল হতে পারে এই 2 উদ্যোগ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজারবাইজানের পক্ষ নেওয়ায় রাশিয়াকে সতর্ক করেছে ইরানের নতুন সংস্কারপন্থী সরকার। আর্মেনিয়া ইরান সীমান্তে একটি করিডোর নিয়ে উদ্বেগের মধ্যে তেহরান এই হুঁশিয়ারি দিল। এই করিডোর ইরানের ইউরোপের সঙ্গে সংযোগ সীমিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি গতকাল শুক্রবার এক্সে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, আমাদের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি হচ্ছে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা। আমাদের প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতার প্রতি যে কোনো হুমকি বা সীমানা পরিবর্তন ইরানের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সম্প্রতি আজারবাইজানকে আর্মেনিয়া ইরান সীমান্ত দিয়ে একটি করিডোর খোলার আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার আহ্বানের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্সে পোস্ট দিলেন। তার পোস্ট রাশিয়ার প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির পোস্ট থেকে এটি স্পষ্ট যে আর্মেনিয়া ইরান সীমান্ত তাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেই ডেডভকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে ইরান। তারা বলেছে সীমান্তে সংঘাতের আশঙ্কা নিয়ে তেহরান উদ্বিগ্ন। এদিকে ইরানের প্রভাবশালী নেতা মোহসেন রেজাই রাশিয়ার এ ধরনের আচরণকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরোধী বলে উল্লেখ করেছেন। ইরান সবসময়ই আজারবাইজান ও তুরস্কের জাঙ্গেজুর করিডোর স্থাপনের প্রচেষ্টার বিরোধিতা করে আসছে। অন্যদিকে আজারবাইজান একাধিকবার বলেছে তারা প্রয়োজন মনে করলে অবশ্যই করিডোর স্থাপন করবে। ইরান ও আজারবাইজানের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে রাশিয়া নতুন করে ঘি ঢালল। বিশ্লেষকরা বলছেন তেহরানের সঙ্গে মস্কোর সম্পর্ক আগের মতো ঘনিষ্ঠ থাকবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে আরাকচির এই কড়া মন্তব্য নিঃসন্দেহে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভারসাম্যপূর্ণ পূর্ব পশ্চিম নীতি বাস্তবায়নেরই প্রতিফলন। এই তারকাটা আর লাল ইটের দেয়ালে বেষ্টিত ছিল দেশের অন্যতম সুরক্ষিত স্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। ক্ষমতার অপব্যবহারের ফলে যা পরিণত হয় ছাত্র জনতার চক্ষুশূলে। অবশেষে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান হয়। বিজয়ের দিন অনেকেই উল্লাসে ঢুকে পড়েন গণভবনে, কেউ আবার ঘটান ক্ষোভের বহিঃপ্রকাশ। সেখানের অনেক কিছুই পরিণত হয় ধ্বংসস্তূপে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর শনিবার ভবনটি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। আগামী সপ্তাহের মধ্যে জাদুঘর নির্মাণ কাজ শুরুর আশ্বাস দেন তারা। কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের শেষ পরিণতি কি হয় পৃথিবীর বুকে সেই নিদর্শন তুলে ধরবে এই জাদুঘর। এই অভ্যুত্থানের সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে। জাদুঘর নির্মাণে দেশ বিদেশের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হবে, তবে যতটা সম্ভব ভবনটিকে রাখা হবে অপরিবর্তিত। বড় কোনো ধরনের পরিবর্তন করতে গেলে সেই স্মৃতিটা হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে। এজন্যই অবশ্যই এই গণভবনকে বর্তমানে আদলে রেখেই কিভাবে জাদুঘরটা করা যায় এবং গণপরিসর হিসেবে এটাকে ডিজাইন করা যায়। এটা শুধু জাদুঘর এবং গণপরিসর এই দুটোকে একসাথে মিলে পরিকল্পনা করতে হবে। গত 16 বছরে যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল তার মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন। দেশের তরুণ প্রজন্ম চায় নতুন করে এই দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হোক। তাই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি হিসেবে এই গণভবনকে দেখতে চান তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষ ও বহিরাগতদের তৎপরতায় অশান্ত হয়ে ওঠে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সকাল থেকে কারখানায় আসতে থাকে পোশাক শ্রমিকরা। বিজিএমএর সিদ্ধান্ত ও নিরাপত্তার আশ্বাসে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা। গাজীপুরের 2072টি কারখানার মধ্যে 90 কারখানা খুলেছে সকাল থেকে। আমাদের তো স্থায়ীভাবে কোনো বাড়ি নেই, দেখা যায় মাস শেষে বাড়ি ভাড়া দিতে আমরা ধিমশিম খেয়ে যাব। পোশাক কারখানা বদ্ধ হলে এরকম ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব। বহিরাগত লোকজন এসে গেটের সামনে অনেক ভিড় করতেছে, অনেক লোক জামায়াত হইতেছে একসঙ্গে, আমরা অনেক আতঙ্কে আছি। মালিক পক্ষ জানায় চাকরির দাবি করে একদল বহিরাগত পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা এখনো করে যাচ্ছে। যারা বিশৃঙ্খলা করছে তাদের মধ্য থেকে আমরা কিছু বিষয় আমরা পয়েন্ট আউট করেছি, যেগুলো হচ্ছে হয়তো 10 জন গন্ডগোল করতেছে, তাদের মধ্যে আমরা বলতেছি যে ঠিক আছে তোমাদের সিভি দাও, তোমাদের চাকরি দিব। তো তার মধ্যে 9 জনই সরে যাচ্ছে, কারণ সে আসলে প্রকৃতপক্ষে শ্রমিক না, কোনো জায়গায় কোনো ফ্যাক্টরিতে সে কখনো কাজ করেনি। উচ্ছৃঙ্খলতাই তার মূল উদ্দেশ্য। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাভারের বেশিরভাগ কারখানায় যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। শিল্পাঞ্চলের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো ভ্যান্ডালিজম বা সহিংসতা নাই। আজকে সেনাবাহিনী সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, র্যাব, বিজিবি সকলেই আমরা দায়িত্ব পালন করছি এই এলাকায় ভোরবেলা থেকেই। তবে সাভারের বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বিভিন্ন দাবি জানিয়ে বেলা 11টার পর আবার ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। অর্থনৈতিক সংকট সহ নানা কারণে 13টি কারখানার উৎপাদন এখনো বন্ধ রয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।